আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। একদিকে ইসরায়েল ফিলিস্তিন, অন্যদিকে ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধ আতঙ্ক রয়েছে বিশ্বজুড়েই। ইউক্রেন নিয়ে বিশ্বব্যাপী মাতামাতির অন্ত নেই, তেমনি ফিলিস্তিনিদের ঘুম ভাঙে মৃত্যুর আশঙ্কা নিয়ে। পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বর্তমানে কার্যত এক কবরস্থানে পরিণত করেছে। ফিলিস্তিনিরা মুসলিম, তাদের ওপর অত্যাচার আর তাদের ভূমি জবরদখল করছে এমন একটি পক্ষ যার উগ্রবাদ স্পষ্ট দৃশ্যমান হলেও কারো কোনো মাথা ব্যথা নেই। ফিলিস্তিনে মানবতার বিপর্যয় ও গণহত্যা আধুনিক সভ্যতার দীর্ঘস্থায়ী সংকট। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। রাফা পরিস্থিতি ভয়ঙ্কর, ইসরায়েল হামাস মুখোমুখি। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাস। এবং জানিয়ে দেব গুপ্তচর ভিত্তির নেটওয়ার্ক ভণ্ডুল করেছে হুতিরা। আরো জানাবো মুসলিমদের সঙ্গে মিটছে না বাইডেনের সম্পর্কের ছেদ। এদিকে ইউরোপ মরে যেতে পারে, ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের বক্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দেব খার্কিভে নতুন স্থল অভিযান শুরু করেছে রাশিয়া। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন গত 7ই অক্টোবরের পর থেকে আত্মরক্ষার অজুহাত তুলে ইসরায়েল একের পর এক ফিলিস্তিন ভূখণ্ড দখল করে গাজাকে বিভক্ত করে ফেলেছে। এবার তারা রাফা শহরে ভয়ঙ্কর আগ্রাসন শুরু করেছে। বোমা মেরে, ক্ষেপণাস্ত্র ছুড়ে নিরীহ ফিলিস্তিন হত্যা করছে। কোথায় আজ পশ্চিমাদের মানবাধিকার? এই রক্ত পিপাসীরা যে নিরীহ নিরস্ত্র মুসলিম নিধনে নেমেছে, এর মাধ্যমে তারা যে পুরো ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নিতে চায়, এটা এখন পানির মতোই পরিষ্কার। নিয়ম করে যেমন সূর্য ওঠে এবং অস্ত যায়, ঠিক তেমনি নিয়ম করে ফিলিস্তিনিদের জীবনেও বারবার নির্মমতা নেমে আসে। দশকের পর দশক ধরেই তা চলছে। একসময় তাদের জমি ছিল, মাথার উপরে ছাদ ছিল, সব দখল হয়ে গেছে। সর্বশেষ আশ্রয়স্থলটুকু দখলের পথে। পৃথিবীতে একটি নির্দয় নিষ্ঠুর সময় অতিক্রম করছে ফিলিস্তিন জাতি। সকল সমস্যার সমাধান হয়ে যাবে জাতিসংঘ নামক সন্ত্রাসী সংঘ থেকে সকল মুসলিম রাষ্ট্র বের হয়ে আসলে। প্রতিবাদ, আন্দোলন, নিন্দা এগুলো হলো শব্দবোমা আর কথার বুলি। ইসরায়েলকে থামাতে হলে মারের বদলে মার দিতে হবে, মিসাইলের বদলে মিসাইল। মনে রাখতে হবে একরাশ থুথু ইসরায়েলের নরপিচাস বাহিনীর প্রতি, যাদের অবৈধ বুলেট সদ্য জন্ম নেওয়া শিশুর নিষ্পাপ ত্বককে হিংস্র থাবার ছাপ ফেলতে দ্বিধা করে না। মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক নেতা থাকার কারণে আজকে সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল নির্মম গণহত্যা চালায়। ক্ষমতার লোভে পশ্চিমা দেশের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু মুনাফিক আজ নীরব ভূমিকা পালন করে যখন নিরীহ মুসলমানকে দিনের পর দিন হত্যা করা হয়। আল্লাহ ইসরায়েলের সাথে এইসব মুনাফিকদেরও ধ্বংস করে দাও। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। রাফা পরিস্থিতি ভয়ঙ্কর, ইসরায়েল ও হামাস মুখোমুখি। ইসরায়েলের রাফা অভিযানের কারণে গোটা গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের শেষ ধাপ হিসাবে ইসরায়েল রাফায় অভিযান শুরুর যাবতীয় প্রস্তুতি শেষ করে আনার পর এই সতর্ক বার্তা জানালো জাতিসংঘ। ইসরায়েলের ট্যাঙ্ক ও সাজোয়া বহর এরই মধ্যে রাফা শহরের পূর্ব ও পশ্চিমকে বিভক্ত করার সড়কটি দখল করে নিয়েছে। শহরটির পূর্ব অংশ ঘিরে রেখেছে ওয়াশিংটন ও অন্যান্য মিত্রদের কঠোর হুঁশিয়ারির পরেও এই অভিযান এগিয়ে নেওয়ার সব আয়োজন শেষ করে ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাফার বাসিন্দারা শুক্রবার শহরের পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ এবং ব্যাপক গুলি বিনিময়ের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। ধারণা করা
করা হচ্ছে সেখানে ইসরায়েলের বাহিনী এবং হামাস ও ইরাক সিরিয়া ভিত্তিক ইসলামিক জিহাদের জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই চলছে। হামাস দাবি করেছে তাদের যোদ্ধা ও সহযোগীরা শহরের পূর্ব দিকের একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অতর্কিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। রাফা অভিযানে অংশ নিতে পূর্ব দিকের সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে জড়ো হয়েছিল ইসরায়েলের ট্যাঙ্কগুলো। বেসামরিক নাগরিকদের রাফায়ের পূর্ব অংশ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজায় হাজার হাজার মানুষকে শহরের বাইরে আশ্রয় নিতে বাধ্য করেছে চলমান যুদ্ধের সময় গাজা উপত্যকার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি মানুষের শেষ আশ্রয়স্থল ছিল রাফা শহর। ইসরায়েল জানিয়েছে হাজার হাজার হামাস যোদ্ধাদের নির্মূল করতে হলে তাদের রাফাহতে অভিযান চালানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হামাস বলেছে তারা ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করবে। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কায়রোর শেষ প্রস্তাবও ভেস্তে গেছে। হামাসের শেষ প্রস্তাবও মেনে নেয়নি ইসরায়েল। জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে এরই মধ্যে ত্রাণের মজুদ ও সরবরাহ কমে এসেছে। সে সঙ্গে জ্বালানি ও খাদ্যর মজুদও কমে এসেছে। ফলে কয়েকদিনের মধ্যে ত্রাণ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গাজায় জাতিসংঘের ত্রাণ সমন্বয়কারী হামিস ইয়াং বলেছেন 5 দিন ধরে কোনো জ্বালানি ও মানবিক সাহায্য গাজা উপত্যকায় প্রবেশ করতে পারেনি এবং আমরা বন্দুকের নলের নিচে বসবাস করছি। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে সোমবার থেকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে প্রায় 1,10,000 মানুষ পালিয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিলিস্তিনিরা বিপুল সংখ্যায় শহর ছেড়ে পালাতে শুরু করেছে। শুক্রবার ইউএনআরডব্লিউ এক্স এ পোস্টে বলেছে রাফায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ জোরদার হওয়ার সাথে সাথে জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। ইউএনআরডব্লিউ সতর্ক করে বলেছে লোকজন নিরাপত্তার খোঁজে পালিয়ে গেলেও তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা অবশিষ্ট নেই। হামিশিয়ং আরও বলেন রাফার লোকজন খুব ক্লান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছে। শুক্রবার দেখলাম কেউ একজন গাধার পিঠে করে তাদের অস্থায়ী শৌচাগার সাথে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন এর মাধ্যমে মানুষ কতটা বেপরোয়া হয়ে উঠেছে তার কিছুটা ধারণা পাওয়া যায়। তিনি জানিয়েছেন 7 মাস ধরে চলা যুদ্ধের ফলে জনগণের অবস্থা এতটাই অবনতির দিকে গেছে যে তারা হেঁটে স্থানান্তরিত হওয়ার মতো যথেষ্ট সবল নয়। হেঁটে যাওয়া ছাড়া বেশিরভাগের ক্ষেত্রে আর কোনো উপায়ও নেই। এদের মধ্যে শিশুরাও রয়েছে বোমায় পঙ্গুত্ব বরণ করা এবং অপুষ্টিতে ভোগা মানুষ। রাফার পশ্চিম তেল আল সুলতানের বাসিন্দা আবু হাসান রয়টার্সকে বলেন এটি নিরাপদ নয়, সমস্ত রাফা নিরাপদ নয়, কারণ থেকে সব জায়গায় ট্যাঙ্কের গোলা এসে পড়ছে। আমি চলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার পরিবারের জন্য একটি তাঁবু কিনতে আমি 2000 শেকেল জোগাড় করতে পারছি না। ইসরায়েলি ট্যাঙ্কগুলো ইতিমধ্যে দক্ষিণ থেকে পূর্ব রাফা বন্ধ করে দিয়েছে। গাজা ও মিশরের মধ্যে একমাত্র ক্রসিংটি দখল করে বন্ধ করে দিয়েছে। শুক্রবার সালাউদ্দিন রোডের দিকে গাজা উপত্যকাকে ভাগ করে রেড জোন ঘেরাও সম্পূর্ণ করেছে, যেখানে থেকে তারা বাসিন্দাদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন আমাদেরকে যদি একাই দাঁড়াতে হয় তাহলে আমরা একাই দাঁড়াবো, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব, কিন্তু আমরা জানি আমাদের আঙ্গুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে। ইসরায়েল রাফাতে বড় ধরনের সামরিক অভিযান চালালে বাইডেন ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার হুমকি দেওয়ার পরে নেতানিয়াহু ওই মন্তব্যটি করেন। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এখনো মনে করে রাফাতে বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাস। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হলে বিপুল ভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছে 143টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 9টি, আর ভোট দেওয়া থেকে বিরত ছিল 25টি দেশ। খবর রয়টার্সের। গত মাসে 15 সদস্যর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্য পদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই সেই
আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিন। সেই প্রস্তাবেই ভোট হয়েছে শুক্রবার। 193 সদস্য সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য এই ভোট ফিলিস্তিনিদের সমর্থনের বৈশ্বিক সমীক্ষা হিসেবে কাজ করবে। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ও পরে সাধারণ পরিষদে অনুমোদিত হতে হয়। সাধারণ পরিষদ একা জাতিসংঘের পূর্ণ সদস্য পদের অনুমোদন দিতে পারে না। তবে খসড়া প্রস্তাবটিতে শুক্রবার ভোট দেওয়ার পর 2024 সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন। যেমন সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা। তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের 7 মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তৃত করে চলেছে ইসরায়েল। বিষয়টিকে বেআইনি বলে মনে করে জাতিসংঘ, তাই জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিন। বর্তমানে জাতিসংঘের সদস্য নয় এমন একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশ হওয়া দ্বিরাষ্ট্র সমাধান চুক্তির আওতায় স্বীকৃতি পায় দেশটি। আর পূর্ণ সদস্য পদের জন্য নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের 2/3 সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হয়। গুপ্তচরবৃত্তি নেটওয়ার্ক ভণ্ডুল করেছে হুতিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ভাড়াটে এই নেটওয়ার্ক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ রাখছিল। পশ্চিম ইয়েমেন থেকে নেটওয়ার্কে যুক্ত সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, হুতিরা কোথায় ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করছে এবং তাদের বাহিনী কোথায় অবস্থান করছে সে বিষয়ে তারা তথ্য পাচার করেছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই তারা এই হামলা চালাচ্ছে। এদিকে গাজার সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 39 ফিলিস্তিন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এই কথা জানিয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 34,943 জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের 70% শিশু ও নারী। সূত্র আল জাজিরা। মুসলিমদের সঙ্গে মিটছে না বাইডেনের সম্পর্কের ছেদ। ইসরায়েলে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিলেও মুসলিম ও আরব আমেরিকান নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিক্ত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলের ওপরে নতুন চাপ সৃষ্টি করেছেন বাইডেন, কিন্তু যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা বলছেন এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন তিনি। নেতারা বলছেন অস্ত্র না দেওয়ার মধ্যে সীমাবদ্ধতা না থেকে বাইডেনকে অবশ্যই গাজা যুদ্ধ থেকে সরে আসতে হবে। অন্যদিকে মুসলিমদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা, কারণ এটি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর। খবর নিউ ইয়র্ক টাইমসের। সম্প্রতি ইসরায়েলে 3,500 বোমার চালান স্থগিত করেন বাইডেন। একই সঙ্গে গাজার দক্ষিণের রাফা শহরে স্থল আক্রমণে সহায়তা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই দুটি সিদ্ধান্ত মার্কিন নীতিতে বিশাল এক পরিবর্তন। এই ধরনের কোন সিদ্ধান্ত বাইডেন প্রশাসন নিক, এটি আরব আমেরিকান ও মুসলিম নেতারা কয়েক মাস ধরেই দাবি করে আসছিলেন। বাইডেন সেই বহুল কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে গত 7 মাসের ইসরায়েলি বর্বরতার হামলায় গাজায় প্রাণ গেছে নিরীহ প্রায় 35,000 মানুষের, যার প্রায় অর্ধেকই শিশু। হোয়াইট হাউসের কর্মকর্তারা মুসলিম নেতাদের বোঝানোর চেষ্টা করছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল হামাস সহ নানা পক্ষের সঙ্গে বিভিন্নভাবে যুদ্ধ বন্ধের জন্য কাজ করে গেছেন তারা। চলতি বছর মিশিগানে শুরু হওয়া বাইডেনের বিরুদ্ধে প্রতিবাদ ভোট আন্দোলনের অন্যতম নেতা আব্বাস আলাইয়হ বলেছেন, বাইডেনের এই ঘোষণা
অপর্যাপ্ত, তাকে এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তবেই এটি তাৎপর্যপূর্ণ হবে। হোয়াইট হাউসের এক মুখপাত্র অ্যান্ড্রু বেটোস বলেছেন, আমরা স্বীকার করি এই ঘটনা অনেক সম্প্রদায়ের জন্য বেদনাদায়ক। এ কারণেই প্রেসিডেন্ট জিম্মি চুক্তি করতে কাজ করছেন। এতে অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি হবে। মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনও বিশিষ্ট আরব আমেরিকান নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। ইউরোপ মরে যেতে পারে, ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের মন্তব্য। আমরা ইউরোপীয়রা আমাদের চারিদিকে বন্ধুদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আগুনের বলয় তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতার সময় ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত ব্যাখ্যা করেছেন। এছাড়া তিনি ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক ব্যবস্থা, চীনের শক্তি বৃদ্ধি এবং নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ওপরে নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে ইউরোপের আরও স্বাধীন হওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন। জোসেফ বোরেলের বক্তব্যে ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত এখানে তার কিছু তথ্য তুলে ধরা হলো। স্নায়ুযুদ্ধের পরে আমরা যে এক মেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম তা এখন আর সেই অবস্থায় নেই, কেননা আমেরিকা তার আধিপত্যবাদী অবস্থান হারিয়েছে। প্রকৃতপক্ষে 1945 সালের পর বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু গত 30 বছরে বিশ্বের জিডিপিতে চীনের অংশীদারিত্ব 6% থেকে বেড়ে প্রায় 20% হয়েছে, অথচ আমরা ইউরোপীয়রা 21% থেকে 14% এবং মার্কিন যুক্তরাষ্ট্র 20% থেকে 15% নেমে এসেছি। তিনি বলেন, এটা অর্থনৈতিক ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন। জোসেফ বোরেল বলেন, চীন আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, শুধুমাত্র সত্তাপণ্য ও উৎপাদনে নয়। একই সাথে বড় সামরিক শক্তি হিসেবে এই প্রযুক্তিগত উন্নয়নে এমন উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আগামীতে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। চীন একদিকে রাশিয়ার সাথে নজিরবিহীন বন্ধুত্ব গড়ে তুলেছে, অন্যদিকে বিরাট সামরিক শক্তি অর্জন করেছে। বলা হচ্ছে চীন বিশ্বের অন্যতম বৃহৎ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। চীন ব্রিক্সের সদস্য হোক বা অন্য কোনো জোটের সদস্য হোক না কেন, সব ক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানকে ধরে রেখেছে এবং এই অবস্থান ধরে রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণে চীন নিজেদের স্বাধীনতাকে অগ্রাধিকার দেয় এবং কারো পক্ষে কাজ করে না। আমরা ইউরোপীয়রা আমাদের চারিদিকে বন্ধুদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আগুনের বলয় তৈরি হয়েছে। এই আগুনের বলয় মধ্যপ্রাচ্য উপকূলীয় এলাকা থেকে শুরু করে ককেশাস এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছেছে। জোসেফ বোরেল আরও বলেছেন, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ প্রণালীতে, যেমন লোহিত সাগর এলাকায় ইউরোপের নৌবাহিনী সেখানে সংঘাতে জর্জরিত। এছাড়া দুটি জায়গায় যুদ্ধ চলছে যেখানে মানুষ তাদের জমি ফিরে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। একটি হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড আর অন্যটি হচ্ছে ইউক্রেন। এক পক্ষ বলছে এটি আমাদের জমি, অন্য পক্ষ বলছে না এটি আমাদের জমি। জমির জন্য এই লড়াইয়ে অনেক রক্ত ঝরেছে। জোসেফ বোরেল বলেন, আমরা কিছু ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করছি। জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের জন্য কোনো সমস্যা নয়। জলবায়ু বিপর্যয় সাময়িক, তবে তা আগামীর জন্য সমস্যা নয়। এছাড়া প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যে কথা বলছে তা এমন পরিবর্তন আনবে যে সম্পর্ক আমরা এখনোই পুরোপুরি বুঝতে অক্ষম। জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যখন আমি জনসংখ্যার ভারসাম্য নিয়ে কথা বলি তখন আমি অভিবাসনের কথা বলছি। বিশেষ করে আফ্রিকায়, যেখানে 2050 সালে বিশ্বের জনসংখ্যার 25% বসবাস করবে। 2050 সালে প্রতি 4 জনের মতো একজন আফ্রিকায় বাস করবে, যখন আমরা ক্রমবর্ধমান বৈষম্য, গণতন্ত্র সংকুচিত এবং স্বাধীনতা বিপন্ন হতে দেখছি। যাই হোক, এই ছবির আলোকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এবং ব্রিটেনের ভূমিকাকে সংজ্ঞায়িত করতে হবে। তবে আমরা সতর্ক বার্তা শুনছি যে ইউরোপ মারা যেতে পারে, তা খুব ভালো দিক, কিন্তু আমাদের কি ভূমিকা থাকা উচিত সেটাই হচ্ছে প্রশ্ন।
খার্কিভে নতুন স্থল অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বে দ্বিতীয় বড় শহর খার্কিভের কাছে একটি নতুন স্থল আক্রমণ শুরু করেছে রাশিয়া। এর মাধ্যমে চলমান যুদ্ধ ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে। যদিও কিয়েভ দাবি করেছে রুশ সাঁজোয়া বহরকে সীমান্তেই ঠেকিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক সময়ে খার্কিভে প্রতিরোধ যুদ্ধ শক্তিশালী করেছে ইউক্রেন। সেই প্রতিরোধ লাইন ভেঙে দিতে রাশিয়া বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল বাহিনী দিয়ে সীমান্ত শহর ভোবোচানস্কে হামলা চালিয়েছে। বিশাল রুশ সাঁজোয়া বহর ছোট ছোট পথ দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া খার্কিভে পাল্টা আক্রমণের পদক্ষেপ হিসাবে একটি নতুন ফ্রন্ট চালু করেছে এবং সেখানে এখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তবে ইউক্রেনের সেনারা রুশদের সফলভাবে প্রতিহত করেছে। রাশিয়া খার্কিভে হামলা আরো জোরদার করতে পারে বলে আগেই সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করার পর রাশিয়া পাল্টা আক্রমণ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আক্রমণ সম্পর্কে মস্কো এখনো কিছু জানায়নি।